নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি স্বাগতা। এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভৌতিক গল্প যাদববাবুর বিপদ। রচনায় শৈবাল চক্রবর্তী। যাদব হালদার অনেক দিন যাবৎ বাতের ব্যথায় ভুগছেন। চিকিৎসা কম করেননি, কিন্তু ব্যাধি যেন কিছুতেই বশ হবার নয়। এদিকে যাদববাবু আবার সুবিখ্যাত কৃপণ। পাড়ার লোকে বলে তার নাকি হাত দিয়ে জল গলে না। সেই জন্যে অসুখ সারাতে খরচপত্র করে চিকিৎসা করার দিকে যাননি যাদব। হাতুড়ে বদ্যি আর চেনা জানা লোকের কাছ থেকে টোটকা ওষুধপত্রই নিয়েছেন বেশি। তা নইলে দেশে কি আর ভালো ডাক্তার ছিল না? এই তো পাড়ার নরহরি ডাক্তারের খুব নাম। লোকে বলে নরহরি মুখুজ্জে সাক্ষাৎ ধন্বন্তরী। যাদবের বাড়ির একটু দূরেই তার মস্ত 3 তলা বাড়ি। হাতের কাছেই অত বড় ডাক্তার, কিন্তু যাদব কোনোদিন তার চৌকাঠ মারাননি। কারণ ওই একটাই, পয়সা খরচ করে চিকিৎসা করাবেন এমন বোকা যাদব চক্রবর্তী নন। যাদববাবুর বন্ধুরাও তাকে পরামর্শ দিয়েছেন, কেন কষ্ট পাও যাদব, একবার দেখাও না নরহরি ডাক্তারকে। অনেক কিছুই তো করলে, ওকে দেখাতে একবার ক্ষতি কি? মুখে যাদব বলেন, দরকার কি, এই তো বেশ আছি। কিন্তু মনে মনে জানেন ব্যামোটা তাকে যে পরিমাণ কষ্ট দেয়, তাতে চিকিৎসা করানোটা খুব দরকার। বাধাটা ওই নরহরি ডাক্তারের ফি। চেম্বারেই ভদ্রলোক নগদ 100 টাকা নেন, বাড়ি এলে আরও 32। অত টাকা নিলেও নরহরির রুগীর কিন্তু কমতি নেই। লাইন দিয়ে লোকে তার চেম্বারে আসে। কম্পাউন্ডার খগেন সরখেল ডাক্তারবাবুর চেম্বারের লাগোয়া কুঠুরিতে বসে থাকেন। আগে সেখানে দর্শনীয় টাকাটি দিয়ে তবে ডাক্তারের চেম্বারে ঢুকতে হয়। এইখানে যাদবের অসুবিধে। যে লোক চটি জুতো ক্ষয়ে যাওয়ার ভয়ে বাড়িতে খড়ম পড়েন, কি পুজোর চাঁদা আড়ানোর জন্যে 1 মাসের জন্য বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান, তিনি কি করে নগদ 100টা টাকা গুঁজে দেবেন ডাক্তারের হাতে? হোক না তিনি নরহরি মুখুজ্জে, তবু টাকা তো টাকাই। এছাড়া আরও একটা ব্যাপারে নরহরি ডাক্তারের সঙ্গে যাদব চক্রবর্তীর সম্পর্কটা একটু খারাপ হয়ে গিয়েছিল। নরহরিবাবু খুব বইপত্র পড়তে ভালোবাসতেন। একবার তার উদ্যোগে পাড়ায় ছেলেদের একটা লাইব্রেরি হয়। লাইব্রেরি করার জন্যে নরহরি তার 1 তলার একটি বড় ঘর ছেলেদের দিয়ে দিয়েছিলেন। এছাড়া নিজের সংগ্রহ থেকে বইও দিয়েছিলেন 100টি। সেই সঙ্গে পাড়ার ভদ্রলোকদের কাছে অনুরোধ করেছিলেন বই বা টাকা দিয়ে লাইব্রেরিটি গড়ে তোলার জন্য সাহায্য করতে। যাদব এইসব ব্যাপারে একেবারেই থাকেন না। তার বাড়িতে বই বলতে একটি পুরনো পাঁজি আর চাঁদা ফাঁদা তিনি কোনোদিনই কাউকে দেন না। দায় এড়াতে 1 সপ্তাহ গা ঢাকা দিয়েছিলেন আমতায় এক দূর সম্পর্কের পিসির বাড়ি। পরে ঘটা করে লাইব্রেরি উদ্বোধন ইত্যাদি মিটে যেতে নিশ্চিন্তে ফিরে এসেছিলেন পাড়ায়। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। যাদববাবুর বয়স বেড়েছে। এখন ব্যথাটা আরও বেশি কষ্ট দেয় তাকে। ইতিমধ্যে চেনা জানা লোকের কথা শুনে এখান সেখান থেকে আরও একরাশ জড়িবুটি ধারণ করেছেন, কিন্তু ব্যথা যেখানে ছিল সেখান থেকে নড়েনি 1 ইঞ্চি। তারপর ঘটল এক কাণ্ড। সেদিন সকালে যথারীতি যাদববাবু আপিসে পৌঁছতে তার সামনের টেবিলের বিলাস চাটুর্যে বলে উঠলেন, ওহে যাদব, কি দারুণ খবর বেরিয়েছে আজ কাগজে, দেখেছ? যাদব বাড়িতে কাগজ রাখেন না। ব্যথা সামলে চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করলেন, কি খবর বেরোলো শুনি? বিলাসের হাতে সেদিনের কাগজ। তার প্রথম পাতায় আঙুল দেখিয়ে তিনি বললেন, এই দেখো না, পরলোক থেকে মৃত ডাক্তারদের ধরে এনে চিকিৎসা করাচ্ছে নানা দেশের সব রুগী।
দিব্যি ভালো হয়ে যাচ্ছে জটিল আর দুরারোগ্য যত ব্যাধি। প্রথম আমেরিকার একটা শহরে চালু হয়েছিল এটা, পরে অন্য সব জায়গায় ছড়িয়ে পড়ে। কাগজে তো বলছে এখন বোম্বাই দিল্লিতেও অনেক লোক এই প্রক্রিয়ায় চিকিৎসা করে ভালো হয়ে গেছে। এ যে একেবারে তাক লাগানো ব্যাপার হে, তাই না? শুনে যাদববাবু চোখ দুটো বড় বড় হয়ে ওঠে। এমনটা সত্যি হয় নাকি? কিন্তু কাগজে যখন লিখেছে তখন খবরটা নিশ্চয়ই মিথ্যে নয়। যাদব কাগজটা দেখবেন বলে হাত বাড়িয়েছেন, তার আগেই একজন ছোঁ মেরে সেটা নিয়ে নেয়। 4-5 জন হুমড়ি খেয়ে সেটা পড়তে থাকে। তাই যাদবের আর কাগজটা দেখা হয় না। সারাদিন আপিস সরগরম থাকে এই গল্পে। যাদবও এই চিকিৎসার কথা এত ভাবেন যে কাজে মন দিতে পারেন না। মোহনবাগানের খেলা আছে বলে 1টার সময় বিলাস আপিস থেকে চলে যায়। তাই টিফিনের সময়ও কাগজটা দেখার সুযোগ পান না যাদব। সন্ধেবেলা বাড়ি ফিরেই যাদববাবু ভাগ্নে মধুকে ডেকে বলেন, এই শোন, লাহিড়িবাবুদের বাড়ি গিয়ে আজকের কাগজটা নিয়ে আয় দেখি চট করে, জোর এক খবর বেরিয়েছে নাকি। মধু গজগজ করে। কাগজ চাইলে লাহিড়ি কর্তা বড় কথা শোনায়, বলে তোর মামা কি এতই গরিব একটা খবরের কাগজও রাখতে পারে না? যাদব মুখ বেঁকিয়ে বলেন, আহা, গরিব না তো কি বড়লোক আমি? তারপরই মধুর পিঠে হাত বুলিয়ে মোলায়েম গলায় বলেন, একটু মিষ্টি মুখ করে চা না গিয়ে? কর্তার কাছে না চেয়ে বরং ওর নাতি লালুর কাছে চাইবি গিয়ে, ও তো তোর বন্ধু, যা। একটু পরেই মধু কাগজটা নিয়ে নাচতে নাচতে আসে। মামা মামা, এই দেখো, ব্রাজিলের সাও পাওলো টিম এখানে খেলতে আসছে। যাদব তার হাত থেকে কাগজটা ছোঁ মেরে কেড়ে নিয়ে বলেন, রাখ তোর সাও পাওলো, আগে আমায় খবরটা দেখতে দে। নিজের ঘরে গিয়ে চৌকির ওপর জুত করে বসে খবরটা পড়তে শুরু করেন যাদববাবু। বেশ ফলাও করে ছাপা হয়েছে খবরটা। যত পড়েন তত রোমাঞ্চিত হয় তার শরীর। রোগীদের নাম ধাম সব দেওয়া হয়েছে। তারা সকলে স্বীকার করেছে এইভাবে চিকিৎসা করে তাদের রোগ নিরাময় হয়েছে। প্রক্রিয়াটি খুবই সরল। অন্ধকার ঘরে এক মনে রোগীকে তার পছন্দ করা ডাক্তারটির চেহারা ধ্যান করতে হবে। তারপর সে ডাক্তার হাজির হলে তাকে খাতির করে বসিয়ে বলতে হবে তার অসুখের কথা। একটাই মোটে শর্ত, জীবিত অবস্থায় সে ডাক্তারের সঙ্গে রোগীর দেখা হওয়া চাই। কি ভাগ্য, নরহরি বেঁচে থাকতে যাদববাবু বেশ কয়েকবার তাকে দেখেছিলেন। বুড়োর চেহারাটা মনে মনে কল্পনা করতে তার কোনো অসুবিধে হওয়ার কথা নয়। কাগজটা মধুর হাতে ফিরিয়ে দিয়ে ঘরের আলো নিভিয়ে দেন যাদব। এমনিতেই বিজলি খরচ হওয়ার ভয়ে বাড়িতে মোটে একটি মাত্র আলো জ্বলে। হঠাৎ বাড়ি অন্ধকার হয়ে যাওয়ায় মধু ভাবে, মামা কি খেপে গেল নাকি? মামা মামা বলে 2-1বার ডেকে কোনো সাড়া না পেয়ে সে ছুটে চলে যায় লাহিড়িবাবুদের বাড়ি। এই অন্ধকার বাড়িতে একা একা ভূতের মতো বসে না থেকে বরং লালুর সঙ্গে ক্যারাম খেলে সন্ধেটা কাটিয়ে দেওয়া যাবে ভালোভাবে। এদিকে আলো নিভিয়ে চৌকিতে লম্বা হয়ে শুয়ে পড়েছেন যাদব। চোখ বুজিয়ে এক মনে এখন নরহরি ডাক্তারের চেহারাটা কল্পনা করছেন। যাদববাবু ভাবছেন, কেমন মজা, ধ্যান করতে কোনো পয়সা খরচ নেই। বেঁচে থাকতে বড় ব্যস্ত লোক ছিলেন নরহরি, ও পারে নিশ্চয়ই হাতে এত রুগীপত্তর নেই। সে যাই হোক, 5 মিনিটের জন্য এসে যাদবের ব্যামোটা সারিয়ে দিয়ে যেখানে খুশি চলে যান তিনি। যাদব আর তাকে কোনোদিন বিরক্ত করবেন না। যাদব এইসব ভাবেন আর প্রাণপণে স্মরণ করেন নরহরির চেহারা। ঠিক তখন 1/2 ঘন্টা হয়েছে। যাদবের যেন মনে হয় ঘরের দরজা আস্তে আস্তে ফাঁক হচ্ছে। চোখ পিটপিট করে যাদব দেখতে পান ভেতরে ঢুকছে এক ছায়া মূর্তি। মূর্তি কাছে আসতে বুঝতে পারা যায় তিনি ডাক্তার নরহরি মুকুজ্জে। সেই আসল মুকুজ্জে মার্কা গোঁফ, গলা বন্ধ সুতির কোট, হাতে ডাক্তারি ব্যাগ।
যাদববাবুর একটু গা ছমছম করে ওঠে, কিন্তু তিনি প্রাণপণে নিজেকে সামলে রাখেন। নরহরি ডাক্তার তখন যাদবের বিছানার পাশে রাখা টুলটার ওপর বসেছেন। গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, ডেকেছ কেন? অবিকল সেই গলা। যাদবের সারা শরীর পুলকিত হয়ে ওঠে। বিগলিত হয়ে তিনি বলেন, আগে বাতের ব্যথা বড় কষ্ট দিচ্ছে, অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু আরাম পাইনি, তাই আপনার শরণাপন্ন হওয়া। নরহরি মৃদু মৃদু মাথা নাড়েন। কি আশ্চর্য, তিনি যাদববাবুর লাইব্রেরিতে চাঁদা দেওয়া নিয়ে একটি কথাও বলেন না। এই নিয়ে একটু ভয় ছিল যাদবের। নরহরি একে একে যাদবের জিভ, বুক, নাড়ি এই সব পরীক্ষা করেন। তারপর বলেন, দেখি, হাঁ করো। যাদববাবু সঙ্গে সঙ্গে রাজভোগ খাওয়ার মতো বিকট হাঁ করেন। ব্যাগ খুলে এক পুরিয়া ওষুধ বার করে ঢেলে দেন নরহরি যাদবের গালে। আহ, কি মিষ্টি ওষুধ! যাদব অনুভব করেন তার ব্যথাটা আস্তে আস্তে কমে আসছে। একটু তন্দ্রা বোধ হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারেন ব্যথাটা বেমালুম হওয়া। কোনোদিন যে তার শরীরে বাত বা অন্য কোনো ব্যথা ছিল তা বোঝবার উপায়ই নেই। ওহ, কি ভাগ্যে বিলাস চাটুর্যে তাকে এই চিকিৎসার খবরটা জানিয়েছিল। বিলাসকে কালই এক ভাঁড় চা খাওয়াতে হবে, আর মধুকে 10 পয়সার জিলিপি। কদিন ধরে ছেলেটা জিলিপি খাবো বলে বড্ড বায়না করছে। নরহরি তখনও মোড়ার ওপর ঘ্যাঁট হয়ে বসে। পরলোকের ডাক্তারকে ধন্যবাদ দেওয়ার রীতি জানা নেই যাদববাবুর, তাই ভদ্রতা দেখিয়ে দেতো হাসি হেসে বলেন, আপনাকে অনেক কষ্ট দিলুম, সেই অদ্দূর থেকে আসা। নরহরি একটু মৃদু হাসেন, কিন্তু ওঠার নাম করেন না। যাদব একটু অস্বস্তি বোধ করেন। একটা জলজ্যান্ত ভূতের সঙ্গে কতক্ষণ এক ঘরে বসে থাকা যায়? একটু উসখুস করে উনি বলেন, কি হলো? বললুম যে আমি ভালো হয়ে গেছি, আপনি এবার আসুন। নরহরি এবার নড়ে চড়ে বসেন। বলেন, হ্যাঁ যাব তো, তা আমার ফিসটা মিটিয়ে দাও। কাজ শেষ যখন, তখন ওটা আর ফেলে রাখা কেন? যাদবের মুখের সামনে হাতটা মেলে ধরেন নরহরি। 132 টাকা, পরলোকে গিয়েও এপারের রেটই রেখেছি। শেষ হলো শৈবাল চক্রবর্তীর লেখা ভৌতিক গল্প যাদববাবুর বিপদ। আজ এই পর্যন্তই। গল্পটি শুনে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।